বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে। 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িগুলো কিন্তু পৃথক সময়ে নির্মিত হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন সময় পর্যটকের আনাগোনা ঘটে এই বালিয়াটি জমিদার বাড়িকে কেন্দ্র করে। যারা ঢাকা থেকে বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ করতে চান তারা খুব সহজেই চলে আসতে পারবেন। প্রথমে আপনাদেরকে আসতে হবে গাবতলী বাস টার্মিনাল। সেখান থেকে আরিচাগামী যেসব বাস পাওয়া যায় সেই বাসগুলোতে উঠে পড়বেন, নামিয়ে দেবে মানিকগঞ্জ। অথবা যদি খুব সহজে আসতে চান সেক্ষেত্রে এসবি লিংক নামের একটি পরিবহন পাওয়া যায়, সেই বাসগুলো ডিরেক্ট সাটুরিয়া কিন্তু আসে, সেই বাসগুলোতে চলে আসতে পারবেন। বালিয়াটি জমিদার বাড়ি বর্তমান টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা নির্ধারণ করা হয়েছে। আর যারা 3-4 বছর বয়স, বিশেষ করে বাচ্চা, তাদের কোনো টিকিট লাগে না। আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য টিকিট 20 টাকা। উল্লেখযোগ্য, বালিয়াটি জমিদার বাড়ি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে এবং সোমবার দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এই দিনগুলো আপনারা অ্যাভয়েড করবেন, আর বাকি দিনগুলো খোলা থাকে। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার তৃতীয় পুত্র আনন্দ রাম সাহার বাসভবন। এই ভবনে মোট 48টি কক্ষ রয়েছে। এখানে তারা অন্দরমহল হিসেবে ব্যবহার করত। বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে ছোট্ট করে কিছু তথ্য দিয়ে রাখি। গোবিন্দ রাম শাহ, হয়তো এর নাম আপনারা অনেক আগে শুনেছেন, কিন্তু গোবিন্দ রাম শাহ কে ছিলেন হয়তো অনেকে জানেন না। জমিদার পরিবারের গোড়াপত্তনের মূল নায়ক কিন্তু গোবিন্দ রাম শাহ। তিনি সেই সময় লবণের বণিক ছিলেন। তাছাড়া জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায় বাহাদুর, হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জুড়ে অবস্থিত। সামনের 4টি প্রাসাদ সেই সময় ব্যবহার হতো বিভিন্ন ব্যবসায়িক কাজে, এবং পিছনের যে প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোতে তারা বসবাস করত বা অন্দরমহল নামেও পরিচিত। সেই 19 শতকে গোবিন্দ রাম শাহ এই বিল্ডিংগুলো নির্মাণ করেন, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর দুই পাশে সারি সারি গাছ দেখতে বেশ প্রাণবন্ত লাগছে। এই গাছগুলো কিন্তু পরবর্তীতে স্থাপন করা হয়েছে, বিশেষ করে যারা দর্শনার্থী আছে তাদের জন্য। গাছগুলো দেখতে এই জন্য বেশ সুন্দর লাগছে। তাছাড়া বিল্ডিংগুলো যেহেতু বহু বছরের পুরনো, কিছু বিল্ডিংয়ের রং উঠে গেছে, তাছাড়াও অনেক বিল্ডিং কিন্তু ভেঙে গিয়েছে, তারপরেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যারা বিশেষ করে আপনারা এখানে ঘুরতে আসবেন, ছবি তুলবেন, তাদের কাছে খুব ভালো লাগবে। বালিয়াটি জমিদার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এই পুকুর। এই পুকুরটা আপনারা দেখতে পারবেন একদম শেষ পর্যায়ে। এই পুকুরটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আজকে সেই দিকে যাব না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষের সমাগম, তারা প্রত্যেকে এখানে সেলফি তুলছেন। এই পুকুরটি কিন্তু রাজা এবং রাজার পরিবার এবং যারা এখানে কর্মরত ছিল তাদের জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ তারা এখানে গোসল করত। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর। এই পুকুর কিন্তু এখন পানি শূন্য, পানি নেই। যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু পানি পরিপূর্ণ হয়ে যায়। আর পাশের যে দালানগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাজা ও রাজার পরিবাররা বসবাস করত। আর এই পুকুরটা কিন্তু সেই সময় ডিজাইন করা, যা বর্তমান সময়ে থেকে অনেক উন্নত, মানে বলতে গেলে অসাধারণ। আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌচাগার, অর্থাৎ পায়খানা। তারা সেই সময় এই পায়খানাগুলো ব্যবহার করত। এই শৌচাগারগুলো কিন্তু জমিদাররা ব্যবহার করতেন না, ব্যবহার করতেন তাদের কর্মচারীরা। আর বালিয়াটি জমিদার বাড়ি যারা ঘুরতে আসবেন, বিশেষ করে ভিডিও করবেন বা ছবি তুলবেন, তারা সতর্ক থাকবেন, এখানে কিন্তু ভিডিও করা এলাও না। আর যারা ড্রোন ফ্লাই করবেন অবশ্যই পারমিশন নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু ড্রোন নিয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।